আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বসে যারা আমাকে দেখছেন বা শুনছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি রোমিও স্পিকে। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা অনেকটাই ঘোলাটে। কেউ বুঝতে পারছেন না আসলে কি হতে যাচ্ছে। রাজনীতিবিদরা ইতিমধ্যে আলোচনা শুরু করেছেন। আপনারা জানেন যে সেনাপ্রধানের বক্তব্যের পরে ডক্টর ইউনূসের কথিত পদত্যাগের গল্প ছড়িয়ে পড়লে বিভিন্ন ধরনের ডালপালা জন্মায় এবং সেখান থেকে সরকারপন্থী বা এনসিপি তাদের এক ধরনের বক্তব্য আসে এবং সরকারের বাইরে যারা আছেন, যারা বিরোধী দল আছেন, তারা বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করছেন। কিন্তু বাংলাদেশের এই সামগ্রিক প্রেক্ষাপট যেভাবে সৃষ্টি হয়েছে তাতে নির্বাচন কি হবে সেটা নিয়ে যথেষ্ট সংশয় সৃষ্টি হয়েছে। আমি মনে করি যে বাংলাদেশের নির্বাচন যেভাবেই হোক, বাংলাদেশের নির্বাচনটি একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার এবং রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্টি যখন হবে, বাংলাদেশে যখন রাজনৈতিক দলগুলোর দ্বারা শাসিত হবে, সেই সময়ে যে সিদ্ধান্তগুলো হবে সেগুলো অনেক বেশি সাস্টেইনেবল হবে এবং সেটা কার্যকরভাবে তৈরি হবে। আমরা এই মুহূর্তে যখন এই গল্পটা করছি তখন আসলে আমরা জানি না যে নির্বাচন আদৌ হবে কিনা। তবে আমরা ধরে নিচ্ছি যে আগামী বছরের শুরুতে, এই বছরের শেষে অর্থাৎ ডিসেম্বর মাসে এবং আগামী বছরের শুরুতে হয়তোবা একটা নির্বাচনের দিকে বাংলাদেশ যাবে এবং একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হবে। এখন এই আলোচনা করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে এই সময়ে সবচাইতে আলোচিত রাজনৈতিক দল হচ্ছে এনসিপি, সিটিজেন পার্টি বা ন্যাশনাল সিটিজেন পার্টি, এনসিপি আমার কাছে একটি খুবই আশাময় এবং খুবই সম্ভাবনা একটি দল আমি মনে করেছিলাম এবং দলটিকে নিয়ে আমার নিজের আকাঙ্ক্ষা ছিল এবং আমার মনে হয়েছিল যে একটা সেন্ট্রিস্ট পার্টি হয়তো বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্ব বহন করবে এবং তারা ভালো করবে। এবং আপনারা জানেন যে যারা এই দলের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন তাদের একটা বৃহৎ সংখ্যক তাদের সুনাম আছে, এই আন্দোলনের সাথে তারা সরাসরি থেকেছে এবং তাদের অনেকেই বিশ্ববিদ্যালয়ে গত 8-9 বছর ধরে সংগ্রামের মধ্য দিয়ে রাজনৈতিক দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে এক ধরনের রাজনৈতিক পরিপক্কতা অর্জন করেছে। কিন্তু আমি যে কারণে কিছুটা হতাশ হয়েছি, আমার কাছে মনে হয়েছে এই দলটির সঙ্গে এই দলটির গড়ে ওঠার যেরকম হওয়ার কথা ছিল বা যেভাবে হলে বৃহত্তর জনগোষ্ঠী খুশি হতো, সেইটা হয়তো তারা গড়ে তুলতে পারেনি। তাদের ভেতরে অনেকে খুবই দম্ভ, অহংকার এবং তাদের মানসিকভাবে এক ধরনের ডমিনেন্স তারা সোসাইটি ক্রিয়েট করতে চেয়েছে এবং সেটার কারণে অনেকেই খুব একটা সন্তুষ্ট হয়নি। আমি তাদের উপরে আসলে খুব অসন্তুষ্ট সেটা বলবো না, কিন্তু আমি অনেক ব্যাপারে আশাহত হয়েছি। আমি মনে করেছিলাম এই দলটি অনেক ভালো করবে। আজকে আমরা আলোচনা করব যে এই দলটি যাদের ভাবধারায় গড়ে উঠেছে সেই ভাবধারা কি কতটুকু সাফল্য পেয়েছে। আপনারা যদি দেখেন যে এই দলটির সাথে যারা সরাসরিভাবে সম্পৃক্ত তাদের অনেকেই আসলে জাসদের রাজনীতি করেছেন এবং অনেক একাডেমিক বলছেন যে জাসদ যে ধারায় যে মডেলে গড়ে উঠেছিল 70-এর দশকে বা 80-এর দশকেও তারা যেভাবে স্ট্রাগল করেছে, সেই অনেকটা একই ধারা এই রাজনৈতিক দলটি বা এনসিপির ভেতরে দেখা যায়। তবে কিছুটা পরিবর্তনও আছে সাম্প্রতিক সময়ে রাজনীতির ডামাডোলে। তো আমরা ধরে নিচ্ছি যে জাসদের একটা প্রচ্ছন্ন ছায়া এই এনসিপির উপরে আছে। আমরা তাহলে একটু পেছনে যাই এবং সেই নিয়ে আলোচনা করব আজকে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। বাংলাদেশের রাজনীতিতে জাসদ একটি খুবই গুরুত্বপূর্ণ নাম। মেধাবীদের ছড়াছড়ি যে রাজনৈতিক দলটি এবং বাংলাদেশ বদলে দেওয়ার যে স্বপ্ন দেখেছিল জাসদ, তাতে কোনো সন্দেহ নেই এবং বৃহত্তর ছাত্র সমাজের ভেতরে একটি অংশ জাসদ ছাত্রলীগ থেকে শুরু করে পরবর্তীতে জাসদে গেল। আপনি হাসানুল হক ইনুর ভাইয়ের কথা আপনারা অবশ্যই জানেন। কিন্তু সেই রাজনৈতিক দল যেভাবে তার শ্রমিক সংগঠন, তার যে রাজনৈতিক সংগঠন এবং ছাত্র সংগঠনের শক্তিশালী হয়ে শেখ মুজিবের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং যেভাবে কাজ করেছে, পরবর্তী সময়গুলোতে এসে দেখা গেছে যে এই রাজনৈতিক দলটি এক সময় অনেকটাই
দুর্বল হয়ে গেছে। কিন্তু এই রাজনৈতিক দলের যে মেধাবী সন্তানরা ছিল, এই রাজনৈতিক দল থেকে যারা দীক্ষা নিয়েছে, তারাই আপনারা দেখবেন যে বাংলাদেশের নেতৃত্বে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। তাদেরই একজন বর্তমানে উপদেষ্টা পরিষদের একজন সদস্য আদিলুর রহমান খান, অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমাদের অত্যন্ত, আমরা যাকে নিয়ে গর্ব করি, আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন একজন মানবাধিকার কর্মী। দীর্ঘ বছর তিনি জাসদের রাজনীতির সঙ্গে ছিলেন, জাসদ ছাত্রলীগের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন এবং 1991 সালে জাসদ থেকে মুন্সিগঞ্জ 1 আসনে তিনি বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করেছিলেন। আমি এই গল্পটা থেকে শুরু করতে চাই। জাসদের যে ভূমিকা ছিল এরশাদ বিরোধী আন্দোলনে, সেটা অতুলনীয়। তাদের একটি বড় অংশ এরশাদের বিরোধী আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে এরশাদকে নামাতে সহায়তা করেছে। আর একটা পক্ষকে নিয়ে যথেষ্ট বিতর্ক আছে এবং আপনারা জানেন সেই পক্ষটি কারা। তবে ধরে নিই যে পক্ষটি সবচাইতে ভালো করেছে, তাদের ভেতরেই আদর্শিক অবস্থানটি ছিল বেশি শক্ত এবং আর্মিকে, অর্থাৎ আর্মি ব্যাংক যে এরশাদ ছিলেন, তাকে নামাতে যারা ভূমিকা সরাসরি ভূমিকা রেখেছেন, তাদের একজন আদিলুর রহমান খান। আদিলুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছিলেন ছাত্র আন্দোলনের সময়, তিনি শক্তিশালী ভূমিকা রেখেছিলেন এবং ছাত্র অবস্থায় তার যারা বন্ধু বান্ধব তারা আমাকে যা বলছিলেন যে আন্দোলন করে কলা ভবন বা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য স্থানে যেভাবে শক্তিশালী তার একটা অবস্থান তৈরি করেছিলেন, জনপ্রিয়তা পেয়েছিলেন, সুদর্শন এই মানুষটি, তার একটা হিউজ ইম্প্যাক্ট কিন্তু ক্যাম্পাসে পড়েছিল। এবং আপনারা উনি 1991 সালে নির্বাচনে, যেহেতু বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত পরিচিত মুখ, খুবই জনপ্রিয় ছিলেন ছাত্রনেতা হিসেবে, উনি নির্বাচন করেন জাসদের থেকে। এবং জাসদের নির্বাচন করার সময় উনি মুন্সিগঞ্জ 1 থেকে ওনার প্রতিদ্বন্দ্বী ছিলেন বদরুদ্দোজা চৌধুরী। এবং আপনারা শুনে খুব একটা আশ্চর্য হবেন, আপনারা ভোটের রেজাল্টটা দেখুন। রেজাল্টের ভিতরে আপনারা বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশের রাজনীতিতে ছাত্ররা যত ভালোই করুক, তাদের ক্যাম্পাসে তারা যতই ভালো করুক, মাঠের রাজনীতি আসলে ডিফারেন্ট। এবং এইটা আমি কেন বলছি, যে ছাত্রদের ভেতরে যে অহংকার, তাদের ভেতরে যে ভীষণ জেল, এবং বাংলাদেশের যে ছাত্র রাজনীতিতে আপনি ক্যাম্পাসে খুব ভালো করলে যে এলাকায় খুব ভালো করবেন, এটা বলা খুব মুশকিল। আপনি দেখছেন যে আদিলুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত জনপ্রিয় একজন ছাত্রনেতা হওয়া সত্ত্বেও নিজ এলাকাতে উনি মাত্র 249টি ভোট পেয়েছেন। তো এইটা কিন্তু বাস্তবতা। এই বাস্তবতাটা আসলে আমাদের যে ছাত্র ভাইয়েরা আছেন, ধরেন এই নাহিদ, মাহফুজ, সার্জিস, হাসনান, এরা আসলে কতটুকু বুঝতে পারছেন এটা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। কারণ তারা মনে করছেন, যারা যেহেতু ফেসবুক, টুইটারে তারা হিউজ লাইক পাচ্ছেন, শেয়ার পাচ্ছেন, বাস্তবতা মনে হয় এইটা। কিন্তু ওনার কনস্টিটিউয়েন্সিতে আসলে উনি কতটা ভালো করবেন, এটা কিন্তু আগামী রাজনীতিতে বলে দিবে। এবং বাংলাদেশে কোনো কিছুতেই আপনি প্রভাব দেখিয়ে কোনো লাভ নেই যদি আপনি নির্বাচিত হয়ে সংসদে না আসতে পারেন। সংসদে আপনার কাছে জনপ্রতিনিধিত্ব করার জন্য সবচাইতে উত্তম জায়গা, এবং সেইটাই বাংলাদেশের মানুষকে যদি আপনি রাজনৈতিক দর্শনের দিকে দেখাতে চান, তাহলে এটাই একমাত্র সলিউশন বলে অন্তত আমি মনে করি। আমি বিপ্লবী সরকার বা কথিত মানে রেভলিউশনারি ফোর্স, এগুলোতে আমি অন্তত বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার সেই সরকারই ভূমিকা পালন করবে, এবং সেই ভূমিকা পালনের মধ্য দিয়ে মানুষ তার নেতৃত্বকে বেছে নেবে, ভোটাধিকার নিশ্চিত হবে এবং তার পরিবর্তন আসবে। আপনাদেরকে একটা গল্প বলি। আসলে এই ছাত্র নেতাদের প্রতি আমার নিজের সফট কর্নার অবশ্যই কাজ করে, কারণ তারা যেরকম একটা বাংলাদেশের স্বপ্ন হয়তো এখন দেখছে, সেই স্বপ্নে কিছুটা ভুল থাকতে পারে, কিন্তু বাংলাদেশের জন্য যদি তারা সত্যিকার অর্থে রাজনীতি করে এবং সেই রাজনীতিটা যদি বাংলাদেশের মানুষ বেনিফিট হয়, আমি মনে করি এটার সাথে আমার সমর্থন থাকা উচিত। আমি বিএনপির প্রতি ব্যাস থাকতে চাই না, আমি আওয়ামী লীগের প্রতি ব্যাস থাকতে চাই না। আমি মনে করি যে দল ভালো করবে, যে দল মানুষের জন্য কাজ করবে, যে দল জনগণের জন্য কাজ করবে, যে ভোটাধিকারের জন্য, মানবাধিকারের জন্য মানুষের জন্য কাজ করবে, সেই দলটির প্রতি আমার সমর্থন থাকবে। সেটা যদি এবি পার্টি হয়, আমি তাকে সমর্থন দিব। ভোট দেওয়ার সময় হয়তো আমি প্রার্থী দেখে বা দলের এজেন্ডার উপরে ভিত্তি করে ভোট দিব। এখন প্রশ্ন আসছে যে এই যে নাহিদ, আসিফ বলেন, আসিফের জানেন যে আসিফের এপিএস ইতিমধ্যে নির্বাচনের প্রচারণা করছিল, পরে দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে এখন এসিসি ইনভেস্টিগেশন শুরু করেছে, এবং তার এলাকায় সে দুর্নীতির বা তার এত টাকা পয়সা কীভাবে হয়েছে তা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট চাউর হয়েছে। এখন এই মানুষগুলোর ভিতরে লিডিং
ফেস কে বা কে কারিশমাটিক আছে। কারিশমাটিকের মধ্যে আমার কাছে মনে হচ্ছে কিছুটা কারিশমাটিক বা কিছুটা মানুষকে সে করতে পারে, সেটা হচ্ছে হাসনাত। এখন হাসনাতের সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো দ্বন্দ্ব বা সমস্যা নেই, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তার যে মুভমেন্ট, তার যে চলাফেরা, এইটা তাকে তার ভোটারদের কাছে হয়তো জনপ্রিয় করে দিতে পারে, কিন্তু বাস্তবিক অর্থে আমার কাছে মনে হয়েছে যে সে ভুল করছেন। কেন ভুল করছেন সেটা হয়তো তাকে পার্সোনাল লেভেলে আমি হয়তো বলবো, বা তাকে যদি বোঝানো সম্ভব হয় সেটা বোঝানোর চেষ্টা করব। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে উনি অনেকগুলো ভুল করে ফেলেছেন ইতিমধ্যে, এবং সেটা তার রাজনীতিতে এবং বিশেষ করে সংসদ হিসেবে নির্বাচিত হয়ে আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এই দলের সঙ্গে আছেন খুবই জনপ্রিয় একজন চিকিৎসক, এবং আমি যার গুণগ্রাহী বলতে পারেন, তাসনিম যারা, ওনাকে আমার মনে হয়েছে যে উনি অনেক ওভার কনফিডেন্স, এবং এই ওভার কনফিডেন্ট ওনাকে রাজনীতিতে হয়তো বা ওই সাফল্য এনে দিবে না। এখন আমি এই কথাগুলো কেন বললাম, আপনি দেখেন জেএনইউর খুবই মানে জওহরলাল নেহরু ইউনিভার্সিটির প্রেসিডেন্ট, ছাত্র সংসদের প্রেসিডেন্ট ছিলেন, খুবই জনপ্রিয় ছাত্রনেতা কানাইয়া কুমার ওয়াজ সো পপুলার ইন জেএনইউ, এবং দিল্লিতে তার প্রভাব যেভাবে ছাত্রদেরকে মোবিলাইজ করেছেন, খুবই ভালো তার প্রশংসা শুনেছে, তার বক্তৃতাতে লাখ লাখ মানুষ অ্যাটেন্ড করেছে, এবং আমি দেখে মুগ্ধ হয়েছি যে যেভাবে মোদিজিকে নিয়ে, নরেন্দ্র মোদীকে নিয়ে মানে হাস্যরস উনি সৃষ্টি করেছেন, বা তাকে যে মকারি করেছেন, তাকে যে, এবং ছাত্র আন্দোলনের সব জায়গায় উনি যেভাবে ভূমিকা রেখেছেন। কিন্তু বাস্তবতাটা কিন্তু খুবই ভিন্ন, এবং উনি, আপনি জানেন যে উনি 2019 সালে এবং 2024 সালে দুটো ইলেকশনে উনি নির্বাচন করেছেন, এবং একটিতে উনি জিততে পারেননি। তার মানে কি, যে আপনি ক্যাম্পাসে খুব জনপ্রিয় হলেন, ক্যাম্পাসে অনেক দাপটের সাথে থাকলেন, আপনাকে বিভিন্ন মানুষ জানলো, আপনার বক্তৃতা বা বৃত্তিতে মানুষ খুব ফ্যাসিনেটেড হলো, কিন্তু এরকম কারিশমেটিক লিডারও কিন্তু জিরো হয়ে গেছে। অর্থাৎ জিরো আমি বলছি না যে রাজনৈতিকভাবে জিরো হয়েছেন, যে ভোটারদের কাছ থেকে উনি উইন করতে পারেননি। উনি বলতে পারেন যে মানি মাসল পাওয়ার দিয়ে হয়তো উনি এটা করতে পারছেন না, কিন্তু তার পাশে তো মিডিয়া ছিল, তার পাশে সোশ্যাল মিডিয়া ছিল, তার পাশে জনসমর্থন ছিল বলে আমরা দেখে পেয়েছি, কিন্তু উনি ইলেক্টেড হয়ে আসতে পারেননি। আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে ছাত্ররা এখন তাদের উচিত ছিল তাদের এলাকায় গিয়ে মানুষের সাথে সম্পৃক্ত হয়ে রাজনীতির বয়ান তৈরি করা, এবং এই দলটাকে রাজনৈতিক দল হিসেবে তার মার্কাকে পরিচিত করা। সেটার বদলে তারা সময় ক্ষেপণ করছেন, এবং তারা রাজনীতিতে যে ষড়যন্ত্রকারীদের অংশীদার হিসেবে হচ্ছেন না, এই কিন্তু নিশ্চয়তা নেই। এবং তাদের যারা মেন্টর করছেন, যে তাদের সাথে যে মানুষগুলো আছে, এদের কিন্তু রাজনৈতিক রেকর্ড খুবই বিতর্কিত। এবং আপনি যদি দেখেন যে তাদের সঙ্গে যে মানুষগুলো দেশ এবং দেশে, বিশেষ করে আমেরিকাতে বসে, অস্ট্রেলিয়াতে বসে যে মানুষগুলো তাদের হয়ে ঢাল বা ঢোল পেটাচ্ছেন, তাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমি তাদের নাম বলতে চাচ্ছি না। তারা যে ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিটাকে দীর্ঘ দিনের জন্য পিছিয়ে দিয়ে 3-4 বছরের জন্য, আমি ধারণা করি যে 3-4 বছরের জন্য তারা পেছানোর ষড়যন্ত্র করেছেন, এবং সেই ধরনের মন্তব্য আমি বিভিন্ন রাজনৈতিক নেতার কাছ থেকে শুনেছি। সেইটা করতে গিয়ে এই রাজনৈতিক দলটির প্রতি ভীষণ অবিচার করেছেন। এই রাজনৈতিক দলের, আপনারা জানেন যে একটা সময় কথা ছিল রাজনৈতিক, যে খলিলুর রহমান সাহেব এই রাজনৈতিক দলের নেতৃত্ব দিবেন। আপনারা জানেন যে শাহ এম.এস. কিবরিয়ার ছেলেও একটা রাজনৈতিক দল গঠনের চেষ্টা করেছিলেন গণ অধিকার পরিষদের, পরে সেটা বিভক্ত হয়ে যায়, এবং সেই রাজনৈতিক দলটি এখন আবার একসাথে হয়েছে, কিন্তু তাকে বাইরে চলে যেতে হয়েছে। এবং এই যে মানুষগুলো, এই যে ঘুটোকরণী যারা, তারা কিন্তু মূলত তারাই কিন্তু পরবর্তী ছাত্রশক্তিতে ইনজেক্ট হয়, এবং তারা ছাত্রশক্তিকে তৈরি করাতে ভূমিকা রাখে, এবং তারাই এখন এই যে এনসিপি, তার পেছনে এখন কাজ করছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে ওইটা না। আমার কাছে মনে হচ্ছে এই ছাত্র সংগঠনটি তাদের নিজেদের মতো করে দাঁড়ানো উচিত ছিল। তারা কারোর আজ্ঞাবাহ, কারোর খুশি করা, বা কারোর এই সরকারের কিংস পার্টির অংশ হিসেবে কেবলমাত্র সুযোগ সুবিধা নিয়ে কাজ করা, এইটা করা একদম ঠিক হয়নি। এবং তারা যদি এই কাজটা যখন করছে, তারা যখন এই ভাবে কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছে,
সংকটটা হলো আমার কাছে যেটা বারবার মনে হচ্ছে যে তাদের নিজস্ব রূপ হারায় নিয়ে যাচ্ছে। তারা যদি ডক্টর ইউনূস বেবি হয় তাহলে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে সমর্থন করব না। আমি মনে করি যে তারা তাদের নিজস্ব আদর্শিক লড়াইয়ের মধ্য দিয়ে একটি রাজনৈতিক পরিপক্কতা অর্জন করুক, এবং সেটা যতক্ষণ তারা করবে ততক্ষণ তাদের পাশে থাকাটা আমার কাছে মনে হয় যে নৈতিক। কিন্তু তখন তারা যখন কোনো মানুষের আজ্ঞাবাহ হয়ে বা কারোর সুবিধাবাদী একটা গোষ্ঠীর ভূমিকা অবতীর্ণ হবে। আমি কেন আপনাদেরকে এই জিনিসটা বলছি, আপনারা দেখেন যে আমার শ্রদ্ধাভাজন আদিলুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত জনপ্রিয় নেতা, উনি পেয়েছেন 249টি ভোট। কানাইয়া কুমার উনি ওনার নিজের এলাকায় হেরে গেছেন। আর আপনারা যদি মনে করেন যে আপনাদের ফেসবুক, ইউটিউব, টুইটারে আপনাদের বিশাল জনসমর্থন রয়েছে এবং তার ভিত্তিতে আপনারা রাজনীতি করবেন, আপনারা স্বর্গে বাস করেন, আমি মনে করি আপনাদের উচিত, বা আমি মনে করি এনসিপির উচিত যে তারা রাজনৈতিক বন্দোবস্তটা প্রকৃতপক্ষে এই ভুং ভাং নয়া বন্দোবস্তর নামে এগুলো না করে বাংলাদেশের যে ট্রেডিশনাল রাজনৈতিক প্রেক্ষাপট আছে সেটার মধ্যে দিয়ে গিয়ে তারা সংসদে এসে তারা পরিবর্তন আনুক। তারা যদি পরিবর্তন আনতে পারে বুঝতে হবে যে সেটাই ফালস ম্যান্ডেট, সেটাই প্রকৃত ম্যান্ডেট। তারা এখন যেটা করছে ক্ষমতার জোরে, গায়ের জোরে অনেক কিছু করার চেষ্টা করছে। বিশেষ করে আসিফের কথা আপনি বলতে পারেন যে আসিফ যেভাবে তাদের যে অ্যাটিটিউড, তাদের যে দম্ভ, তাদের যে ধরনের কথাবার্তা, এইগুলো আসলে আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে খুবই মানে এগুলো আসলে ঠিক না। আমি বলবো যে তারা যেভাবে কথা বলেন, বা আমি দেখেছি যে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একজন নেতা আছেন, উনি যেভাবে কথা বলেন, ওনার কথা, তার ভিতরে যে দম্ভ, যে অহংকার, তার মানুষকে ছুঁড়ে ফেলার মতো যে টেন্ডেন্সি, এইগুলো কিন্তু আসলে বাংলাদেশের মানুষ খুব একটা ভালোভাবে দেখে না। এবং আমি বিশ্বাস করি যে উনি যদি নির্বাচনে দাঁড়ান, ওনার এলাকায় ওনার জামানত বাজেয়াপ্ত তো হবেই, যে ভোটটা ন্যূনতম পাওয়ার জামানত বাজেয়াপ্ত তো হবেই, এবং তার কেউ ভোট দিবে এটাও আমার কাছে মনে হয় যে তার দলে যে কয়েকজন মানুষের কাছ থেকে ভোট কিনতে পারবে সেই কয়েকজন মানুষ হয়তো ভোট দিতে পারবে। আসিফ যতই এখানে চিল্লাচিল্লি করুক, তিনি যে এলাকা থেকে নির্বাচন করবেন উনি এখান থেকে নির্বাচন করে আসুক। আমি চাই যে উনি নির্বাচন করে আসুক, কিন্তু আমি বারবার বলছি যে আপনারা দেখেন আদিলুর রহমান খানের মতো জনপ্রিয় নেতার কী হয়েছিল সেটা যদি আপনারা মাথায় রাখেন। আজকে আদিলুর রহমান খান বাংলাদেশের সবচাইতে প্রভাবশালী উপদেষ্টা, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু উনি নির্বাচিত হয়ে আসেন নাই, তাই না? তো ওনার উচিত, ওনারকে দেখে আপনাদের শিক্ষা নেওয়া উচিত যে উনি 91 সালে উনি কিন্তু এত জনপ্রিয় একজন ছাত্রনেতা, উনি জিরো হয়ে গেছেন। আর আজকে উনি যতই ক্ষমতাশীল হন না কেন, কিন্তু উনি নির্বাচিত প্রতিনিধি নন। উনি সুশীল সমাজের একটা প্রতিনিধি বলতে পারেন, বা হিউম্যান রাইটস কমিউনিটির একজন প্রতিনিধি হতে পারেন, উনি একজন লয়ার প্রতিনিধি হতে পারেন, কিন্তু উনি কোনোভাবেই জনগণের প্রতিনিধি নন। এবং এই যে জনগণের প্রতিনিধি নন, আমি চাই না আপনারাও সেই একই পথে যান। আমি চাই যে আপনারা রাজনৈতিকভাবে রাজনৈতিক সচেতন হয়ে আপনাদের নিজেদের জায়গাগুলো, আপনারা রাজনৈতিক বন্দোবস্ত যদি করতে চান, আপনারা এসে সংসদে এসে পরিবর্তন করেন। আপনারা দেখবেন আপনারা কিন্তু কনফিডেন্স পাবেন, আপনাদের কাজের ভেতরে যে গতি আসবে। আমি এই কথাটা আমি রাজনৈতিক প্রত্যেকটা দলের সঙ্গে যারা অপেক্ষাকৃত বা জনগণের ইয়েতে কিছুটা হলেও জনগোষ্ঠীগতভাবে একটু ছোট আছেন, সেই দলগুলোর সাথে বসে আমি এই কথাগুলোই বলার চেষ্টা করেছি। গণতান্ত্রিকভাবে আপনি যখন আসবেন, গণতন্ত্রের সঙ্গে যখন আপনি সংগ্রামে লিপ্ত হয়ে সামনের দিকে এগোবেন, আপনি নিশ্চিত থাকেন আপনাদের কিন্তু জনসমর্থন টুডে অর টুমরো আসবেই। আর যদি আপনারা ঘটু করেন, আপনারা যদি ষড়যন্ত্র করেন, আপনারা যদি বিদেশ থেকে লোক নিয়ে এসে মনে করেন যে তারা আপনাদেরকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে দিবে, এটা কিন্তু আপনারা ভুল করছেন। আপনারা ভুল করছেন। এইটা শেখ হাসিনা সময় দেখবেন যে শেখ হাসিনা যে মানুষগুলো চায়নাপন্থী বা ইন্ডিয়াপন্থীদেরকে বিভিন্ন সময় বসিয়েছে, তারা কিন্তু জনগণের সমর্থন নিয়ে আসলে থাকতে পারেন। জনগণের সমর্থনটা আপনার দরকার। আপনি
আপনি যতটা জনগণকে নিতে পারবেন, জনগণকে কনভিন্স করতে পারবেন, আপনার ভুল হোক ত্রুটি হোক, জনগণ যতক্ষণ আপনার সঙ্গে আছে আপনি বিশ্বাস করেন এবং সে যদি সচেতনভাবে আপনাকে ভোট দেয়, তাহলেই বাংলাদেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। ওই প্যারিসে বসে থাকা মানুষগুলো কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এসে এক ছটাক ভোটও পাবে না এবং তারা নিশ্চিত হয়েই দেশ থেকে সুকৌশলে পালিয়ে গেছে। আপনারা সততার সাথে যদি কাজ করেন এবং আপনারা যদি এই লেসন লার্ন করেন যে 80 দশকের নেতা 91 সালে এসে ব্যর্থ হয়েছেন এবং ব্যর্থ রাজনীতিবিদ পরবর্তীতে একটা এনজিও করেছেন এবং সেই এনজিওর মধ্য দিয়ে এসে আজকে সরকারের একটা প্রভাবশালী রাজনীতিবিদ হয়েছে, এটা যদি আপনাদের তরিকা হয় আপনারা এটা করতে পারেন, কিন্তু সেটা জনগণের সরকার না, সেটা জনগণের ম্যান্ডেট না। আপনারা রাজনীতি যদি করতে চান আপনারা আজকে কমিট করেন, আপনারা সুর তোলেন, আপনারা বলেন যে হ্যাঁ আমরা হারে জিতি যাই হোক আমরা ডিসেম্বরে নির্বাচন চাই, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে আমার মানুষের ম্যান্ডেট নিয়ে সামনের দিকে দিতে আপনাদের জনপ্রিয়তা বাড়বে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা যত নির্বাচন দেরি করবেন, যত সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে আপনারা সামনের দিকে আগাবেন, আপনারা তত ক্ষতিগ্রস্ত হবেন। আজকে এই পর্যন্ত। এনসিপির শুভকামনা করি, এনসিপির জয় হোক, এনসিপি ভালো করুক সেই প্রত্যাশা করে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন। আপনারা রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে রাজনীতির মাটিতে আসুন, কাউকে শত্রু বানিয়ে না, সবার সঙ্গে করে নিয়ে যান, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। খোদা হাফেজ।